তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। একটানা তৃতীয়বারের জন্য দিল্লি দখল করল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তবে আগের দুবারের সাথে এবার রয়েছে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। 2014 এবং 2019 সালে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি, যথাক্রমে 282 এবং 303। কিন্তু এবার বিজেপির কাঁটা থেমেছে 240-এ। তাই সরকার গঠনে শরিক দলগুলোর গুরুত্ব বেড়ে গেল অনেক। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া মঞ্চের দখলে 232টির ওপর আসন। গণতন্ত্রের জন্য দেশবাসীর এই ম্যান্ডেট ভালো হলো না মন্দ, তা নিয়ে বিশেষজ্ঞ মহলের মধ্যে রয়েছে দ্বিমত। বিশেষজ্ঞরা বলছেন, ম্যাজিক ফিগার ছুঁতে বিজেপিকে শুধু নীতিশ কুমার কিংবা চন্দ্রবাবু নাইডুর দলের ওপর নির্ভর করলেই চলবে না, সন্তুষ্ট রাখতে হবে অন্যান্য শরিক দলকেও। এদিকে উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানার মতো রাজ্যে বিজেপির খারাপ ফলাফল শীর্ষ নেতৃত্বদের বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গেও অন্যরকম ভাবে ভাবাচ্ছে দলকে। কেন হলো এমন? জোট শরিকদের নিয়ে এবার 400 পারের ডাক দিয়েছিল বিজেপি, তাহলে 293তে কেন থামলো এনডিএ জোট? অন্যদিকে কংগ্রেসের 47টি আসন বৃদ্ধি পাওয়া কতটা তাৎপর্যপূর্ণ? অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে আগামী দিনের জাতীয় রাজনীতি কোন দিকে মোড় নেবে, তা নিয়ে কিন্তু আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ নিয়ে একটি বিশেষ টক শোতে আমার সাথে রয়েছেন আজ রাজ্যের দুজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। রয়েছেন বিশিষ্ট বিজ্ঞান কর্মী প্রদীপ্ত রায় এবং রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। নমস্কার। ফলাফল আপনাদের দুজনকে স্বাগত। প্রদীপবাবু আপনাকেও স্বাগত, স্যার আপনাকেও স্বাগত। ফলাফল কতটা প্রত্যাশিত ছিল আপনাদের কাছে? প্রদীপবাবু, কতটা প্রত্যাশিত ছিল? প্রত্যাশিত সমস্ত স্যাফোলজিস্টরা ফেল করে গেছে, সমস্ত বিশ্লেষকরা ফেল করে গেছে। দু একজন যোগ বিয়োগে এদিক সেদিক হওয়াতে হয়তো অনেকটা কাছাকাছি চলে এসছে, কিন্তু কেউই তো সেভাবে হিসেব করতে পারেনি যে এরকম রেজাল্ট হবে। যারা আইএনডিআই এর জোটের যে নেতৃত্ব আছে ওরা মাঝে মাঝে বলেছে যে এরকম হবে, কিন্তু সেটা রাজনৈতিক বক্তব্যই ছিল মূলত। তারাও অতটা আশা করতে পারেনি যে এরকম ভাবে বিজেপি এতটা নেমে যাবে। তো অপ্রত্যাশিতই সবার কাছে। কিন্তু আবার আরেকটা বিষয় হচ্ছে যে এরকমটা যে হবে না হবে সেটা হয়তো কারোর ধারণাই ছিল না, কিন্তু অনেকেই আবার এরকম হওয়াটাকে ওয়েলকাম করছে। আচ্ছা, সেটা হচ্ছে মানে পরবর্তী বিষয়। কিন্তু একটা বিষয় অভূতপূর্ব, সেটা হচ্ছে যে যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা প্রাণ খুলে আনন্দ করতে পারছে না, আর যারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি ওরা প্রাণ খুলে আনন্দ করছে। এরকম ঘটনা সাধারণত ভারতবর্ষের সংসদীয় ইতিহাসে আর কখনো হয়নি সম্ভবত। অর্থাৎ 240টা আসন পেয়েও বিজেপি সেভাবে খুশি না। আর আইএনডিএ গঠবন্ধন বা কংগ্রেস 99টা বা 100টা আসন পেয়ে আর 233টা আসন পেয়ে ওরা কিন্তু অনেক বেশি খুশি। ওকে, তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। এটা অভূতপূর্ব পরিস্থিতি, এটা ভিন্ন পরিস্থিতি। ঠিক এরকম পরিস্থিতি এর আগে ভারতবর্ষ দেখেনি আপনি বলছেন। চলুন আমরা আসবো আরো বিস্তারিত। আপনি যে বিষয়টা বলছিলেন যে পরে আলোচনার বিষয়, সেটা কিন্তু তার আগে স্যার, কতটা প্রত্যাশিত ছিল এই ধরনের ফলাফল? নমস্কার। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সারা ভারতবর্ষের যদি নির্বাচনের ফলাফল লক্ষ্য করা যায় তাহলে দুটো রাজ্যের ফলাফলই অপ্রত্যাশিত হয়ে গেছে, যার সমস্ত ক্যালকুলেশন ওলটপালট করে দিয়েছে বলে আমার এটা ব্যক্তিগত অভিমত। মানে এটা কার জন্য, মানে কোন অ্যাঙ্গেল থেকে? বিজেপির অ্যাঙ্গেল থেকে? সেটা হলো বিজেপির অ্যাঙ্গেল, আচ্ছা, যারা নাকি শাসক দল আছে ওদের। তাহলে আপনি একটা তো উত্তরপ্রদেশ হবে নিশ্চয়ই। কারণ কি, আপনি যদি আমরা মোটামুটি ভাবে যারা নাকি সংবাদ মাধ্যম বা সংবাদপত্র বা সোশ্যাল মিডিয়া বা টিভি বা বিভিন্ন যারা না এক্সপার্টদের ওপিনিয়ন যেগুলো আমরা নির্বাচন শুরু হওয়ার পর থেকে যেটা দেখছিলাম, হয়তো বিজেপি বলেছিল যে 400 কি পার, এটা হয়তো অনেক বিশ্লেষকই বলেছেন এটা হয়তো একটা স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার। কারণ কি, এটা মাইন্ড গেম। কারণ কি এটা বলতে হয়, কারণ কি বিজেপির যদি গ্রাফটা লক্ষ্য করেন তাহলে 282, 303
এখন কিন্তু ইলেকশনটা কিন্তু অনেকটা ম্যানেজমেন্ট টাইপ, স্ট্র্যাটেজি টাইপ। বিজেপি একা 370 বলেছিল, 370 বলেছিল, এখন ওদের 2019-এ ওদের 303 ছিল। তো আমার এক বন্ধু কয়দিন আগে বলছিল এখন রাজনীতিটাও কিন্তু এই কর্পোরেট ধাঁচেই কিন্তু অনেকটা চলছে। কিরকম? আচ্ছা, যে ইউ নিড টু গিভ এ হায়ার টার্গেট। তোমার যদি হায়ার টার্গেটে যদি তুমি না সেট করো, তাহলে না কর্মীদেরকে না দলকে উজ্জীবিত রাখা যায় বা টার্গেটে পৌঁছানো যায়। আচ্ছা, ঠিক আছে, তাই হয়তো এটাকে হায়ার টার্গেট করা হয়েছিল। এখন হায়ার টার্গেট করতে গিয়ে হয়তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ থেকে বোধ ইলেকশনটা একটু নতুন টার্ন নিয়েছে, বা ফোর্থ ফেজ থেকে একটা টার্ন নিয়েছে। আমি যেটা বলছিলাম যে মোটামুটি ভাবে যে উত্তরপ্রদেশ আর বেঙ্গল বাদ দিলে মহারাষ্ট্রে এরকমটা হবে আশা করা গেছিল। ঠিক আছে, হরিয়ানা, রাজস্থান, হরিয়ানারও কিন্তু এরকমই অবস্থা ছিল। কারণ মনোহরলাল খাট্টারকে যখন নাকি সরানো হয়েছে, যে মুহূর্তে সরানো হয়েছে ইলেকশনের আগে, একজন মানে যারা নাকি মানে দীর্ঘদিন যাবত তো রাজনীতিটা চোখে দেখছি, তো এরকম অবস্থায় জেনারেলি কোন চিফ মিনিস্টারকে বদল করা হয় না। জাস্ট একটা ছিল লাস্ট মোমেন্ট ড্রাইভ, যাতে কিছু কারেকশন করা যায়। ঠিক আছে, আর আপনি যদি এই স্ট্র্যাটেজি তো বিজেপির অনেক আগের, ঠিক না, আপনি দেখুন নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বদল করাটা অনেক আগে স্ট্র্যাটেজি, কিন্তু এরকম এক মাস আগে বা এত আগে পরিবর্তন করাটা আপনি লক্ষ্য করে দেখুন অন্য কোথাও একদম লাস্ট মোমেন্টে পরিবর্তনটা হয়েছে, এখানে ওটা ক্লিক করেনি। আপনি মানে ক্লিক করেনি বলবো কেন, আমি তো বলছি ওরা তো 5টা পেয়েছে। পজিশন যেভাবে নাকি জাট ভোট গিয়েছিল, ঠিক আছে, বা অন্যান্য যে জানি কয় দলিত ভোট যেভাবে নাকি ওদের কাছ থেকে সরছিল, there was a signal. ওকে, আপনি বলছেন উত্তরপ্রদেশ এবং সেখানে ওয়েস্ট বেঙ্গল শুধু, মানে আমার কাছে মনে হয় আর মাইনর যে ভেরিয়েশন যেগুলো হয়েছে, আপনি রাজস্থান বলুন বা মহারাষ্ট্র বলুন বা কর্ণাটক বলুন, দিস আর এক্সপেক্টেড। ইউ ক্যানট, যদি আপনি উপরে থাকেন তাহলে আপনাকে নামতেই হবে, কারণ টপে আপনি সবসময় থাকতে পারবেন না। 26-এ 26, 25-এ 25, 29-এ 29, সেখানে আবার ব্যতিক্রমে মানে এগুলো থেকে কিছুটা 10% ডেভিয়েশন হচ্ছে। ব্যতিক্রমে সেখানে মধ্যপ্রদেশ, যেখানে ক্লিন সুইপ হয়েছে, গতবার একটা সিট দিয়েছিল, এবার একটা সিটও দেয়নি, বিজেপি সবগুলো নিয়েছে। ঠিক, আসবো আমরা এই বিষয়ে। কিন্তু যে মুহূর্তে আমরা যেটা জানার চেষ্টা করছি যে এই যে একক সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি, এটা দেশের গণতন্ত্রের জন্য কতটা ভালো হলো বা মন্দ হলো, এবং আগামী দিনে এটার নিরিখে আমরা যদি দেখি, আগামী দিনে 5 বছরের জন্য এই ম্যান্ডেট দিয়েছে এখন সর্ববৃহৎ দল বিজেপি, এবং এনডিএ জোট কিন্তু ম্যাজিক ফিগার ছুঁয়েছে, এবং তার জন্য সরকার গঠন করেছে এনডিএ জোট। আগামী দিনে জাতীয় রাজনীতি কোন দিকে যাচ্ছে বলে দেখছেন? এখানে তার আগে দুটো বিষয় দেখতে লাগবে। একটা হচ্ছে বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদী জিতেছেন 1,52,000 ভোটে, গত বছর জিতেছিলেন 4,90,000 ভোটে, অর্থাৎ 3.5 লাখ ভোটের কিন্তু ডিফারেন্স এখন এবার হয়ে গেছে, অর্থাৎ কমে গেছে। অযোধ্যা যেটা নিয়ে এত কথাবার্তা হয়েছে, এত প্রচার, এত সবকিছু, সেখানে কিন্তু বিজেপি হেরে গেছে। অর্থাৎ যে ন্যারেটিভটা বিজেপি এবার ইলেকশনে শেষ পর্যন্ত দাঁড় করিয়েছিল, সেই ন্যারেটিভটাতে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু তাতে সাড়া দেয়নি। আচ্ছা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর দ্বিতীয় হচ্ছে যে 240 সংখ্যাটা কিন্তু এমনিতে অনেক বড়ই কিন্তু দেখাচ্ছে। 303 থেকে 240 হয়েছে, 63টা আসন কমেছে, কিন্তু 240 সংখ্যাটা অনেক বড়। তার সবচেয়ে কাছাকাছি আছে কংগ্রেস, সে হচ্ছে 99। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গোটা নির্বাচন প্রক্রিয়াটা কিন্তু লেভেল প্লেয়িং ছিল না। বিজেপির জন্য অরিড হওয়ার যে বিষয়টা সেখানে আছে, সেটা হচ্ছে যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না, যেটা নিয়ে বারবার কথা হয়েছে। সমস্ত যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হয়েছে দীর্ঘদিন ধরে, নির্বাচন কমিশনকে পাল্টে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের রায় পাল্টে দিয়ে নিজেদের কন্ট্রোলে আনা হয়েছে নির্বাচন কমিশনকে। এবং আমরা দেখেছি গোটা নির্বাচন প্রক্রিয়াতে কিন্তু নির্বাচন কমিশন বিজেপিকে টেনে খেলিয়েছে। এত কিছু সত্ত্বেও, এবং বিশাল পরিমাণ অর্থের মানে হয়েছে, কি বলে, প্রয়োগ হয়েছে, এত টাকা খাটানো হয়েছে। এখন বলা হচ্ছে যে মানে 1,35,000 কোটি টাকা এবার ইনভেস্টমেন্ট হয়েছে এবার ইলেকশনে। বলা বাহুল্য যে তার 70 থেকে 75% শাসক দল বিজেপি করেছে, বাকিরাও করেছে, কিন্তু বিজেপি তার তুলনায় মানে বিজেপি তুলনায় কিছুই না। শিল্প গোষ্ঠীগুলো মোটামুটি সব বিজেপির ফেভারেই ছিল। এমন কোন উল্লেখযোগ্য শিল্প গোষ্ঠী আমরা জানি না যারা অ্যাকচুয়ালি বিরোধী পক্ষকে সহায়তা করেছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে।
করেছে, কিন্তু মানে আপনি বলছেন সব ফ্যাক্টর বিজেপির সমস্ত পক্ষে ছিল। এত পক্ষে থাকা সত্ত্বেও, পুরো কন্ট্রোল করা সত্ত্বেও ইলেকশনটাকে, তারপরে যে 240 পেয়েছে, যদি লেভেল প্লেইং হতো তাহলে সংখ্যাটা যে নেমে যেত সেটা কিন্তু বিজেপি নেতৃত্ব বুঝতে পারছে, এবং বিজেপির থেকেও বেশি বুঝতে পারছে আরএসএস। আচ্ছা, এই যে সিঁদুরে মেঘ দেখার যে ব্যাপারটা, এটাই হচ্ছে এবারের নির্বাচনের উল্লেখযোগ্য দিক। এবং এই যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল যে মোদি একাই 100 কিংবা 110, এই মিথটা ভেঙে যাওয়া কিন্তু একটা মানে বিজেপির জন্য একটা অশনি সংকেত। এবং সেটা ইন্ডিয়া গঠবন্ধন আইএনডিআই এর জন্য সেটা সাপেবর হয়েছে যে ওরা সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যদি সংখ্যাগরিষ্ঠতা ইন্ডিয়া পেত তাহলে কিন্তু তাদের পক্ষে এই মুহূর্তে টিকে রাখা মুশকিল হতো, কারণ কংগ্রেস যদি 150টার উপর আসন না পায় তাহলে কিন্তু ইন্ডিয়া গঠবন্ধনের চালিকা শক্তি কিন্তু কংগ্রেসের থাকবে না। আর যদি কংগ্রেসের চালিকা শক্তি না থাকে তাহলে এই জোটও টিকবে না, মানে কংগ্রেসকে গুরুত্ব দেবে না তখন, এই জোটও টিকবে না। কারণ যারা আছে শরিক হিসেবে যে আঞ্চলিক দলগুলো, তাদের নিজস্ব এজেন্ডা এত বেশি প্রবল যে সেখানে আসলে জাতীয় যে বিষয়টা, জাতীয় স্বার্থের বিষয় ওদের কাছে তেমন বিষয় নয়। সেক্ষেত্রে কিন্তু বর্তমান যে রেজাল্টটা হয়েছে যে 233 বা 234টা যে আসন আইএনডিআই এ জোট পেয়েছে, সেটা ওদের জন্য সাপেবর হয়েছে। আচ্ছা, এবং 292টা এনডিএ পাওয়া সত্ত্বেও সমস্যা হচ্ছে এটাই যে বিজেপি এককভাবে যে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেটা কিন্তু একটা ভিত নাড়িয়ে দিয়েছে। যেই ভিতটা নাড়ার ফলে দেখা গেছে ভবিষ্যতে যে রেজাল্টগুলো আসবে সেখানে কিন্তু মোদি মিথ নিয়ে কিন্তু আর এগোনো সম্ভব হবে না, যেটা আরএসএস আগেও বলেছিল। কিন্তু যেহেতু এর কয়েক মাস আগে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে জয় পেয়েছিল, ফলে মোদি মিথ সেখানে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এখন কিন্তু সেই মিথটা ব্যাপকভাবে ভেঙে গেছে। এবং স্বয়ং মোদি যেখানে মাত্র 1,52,000 ভোটে জিতেছেন, এত প্রচার, এত প্রতিপত্তি, এত প্রভাব, এত কিছু সত্ত্বেও, সেটাই হচ্ছে বিজেপির জন্য অশনি সংকেত। সেখানে রাহুল গান্ধী, একটু মনে করিয়ে দিই, রাহুল গান্ধী কিন্তু দুটো সিটেই, একটা সিটে 3,90,000-এর উপর আর একটা সিটে 3 লাখের উপর। এজন্যই যেটা হয়েছে, একটা আগে কি হতো, ইন্ডি গঠবন্ধন বলতো, বিভিন্ন যে চ্যানেলগুলো ছিল না, যেগুলিকে গদি মিডিয়া বলা হয়, মানে বিরোধীরা যাকে বলে, আমরা এভাবে বলতে পারি না এখানে আলোচনায়। তো এরা কিন্তু আইএনডিআই এর যেটা ছিল সেই ইন্ডি গঠবন্ধন বলতো, লক্ষণীয়ভাবে এখন ইন্ডিয়া বলছে। আচ্ছা, ঠিক আছে, ইন্ডিয়া গঠবন্ধন বলছে, যদিও গ্রামাটিক্যালি ভুল কি ঠিক আমি বলছি, সেটা নিয়ে আলোচনা করছি না। এনডিএ এবং ইন্ডিয়াতে চলে গেছে এখন। এটার একটা সিগনিফিকেন্স কি হচ্ছে যে ওই মিডিয়াও কিন্তু এখন আস্তে আস্তে রেয়াত করছে। আচ্ছা, যে তুচ্ছ তাচ্ছিল্যের যে ব্যাপারটা সেটা থেকে চলে এসছে, অর্থাৎ জাতীয় গুরুত্বের বিষয়টা এখন কংগ্রেস তথা রাহুল গান্ধীর অনেক বেশি বেড়ে গেছে। যেটা গত ইলেকশনে হারার পরে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান হারার পর অনেকটাই দমে গেছিল, সেটা কিন্তু প্রায় 4-5 মাসের মধ্যে, বিশেষ করে রাজস্থানের যে রেজাল্ট হয়েছে, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে এরকমটাই হওয়ার কথা ছিল। কারণ মধ্যপ্রদেশের যে বিজেপি নেতৃত্ব, কংগ্রেস নেতৃত্ব আছে, সেটা আধা বিজেপি না আধা কংগ্রেস সেটা বোঝা বড় মুশকিল। যেমন কমলনাথ কিছুদিনের আগেই স্বপুত্র বিজেপিতে জয়েন করার কথা ছিল, ফলে মধ্যপ্রদেশে অন্তর্ঘাত প্রক্রিয়া যে চলছিল না সেটা মানে নিশ্চিতভাবে বলা যায় না, সেটাও হয়েছে। এবং ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের সরকারগুলো এভাবেই চলছিল, যে সেটা আসলে কি কংগ্রেসের সরকার চলছে নাকি কংগ্রেস নাম দিয়ে বিজেপি সরকার সেটা চলছে, সেটা বোঝা বড় মুশকিল। নরম হিন্দুত্বের লাইন নিয়ে চলছিল। কিন্তু এখানে আপনি নরম হিন্দুত্বের কথা যখন বললেন, কিন্তু আপনি মানে শুরুতে আমরা যে আলোচনাটা করছিলাম এবং স্যারও যেটা তুলেছিলেন যে ইউপি, আপনিও বললেন অযোধ্যার কথা, এখন কথা হচ্ছে তাহলে হিন্দুত্ব ইস্যু কি আদৌ কি তাহলে কাজ করেছে তাহলে এবারের ভোটে? কোর বিজেপি যারা, কোর বিজেপি সমর্থক যারা, তাদের মধ্যেই এখন মাত্র হিন্দুত্বের রাজনীতি চলছে। এবং এরা যেহেতু এই ভোটের আগে পর্যন্ত সোচ্চার ছিল, একটা ভ্রম তৈরি হয়েছিল যে হিন্দুত্বের আবহ নাকি চলছে, যদিও ভোট যত এগিয়েছে তত বোঝা গেছে যে হিন্দুত্বের আবহ নেই। কিন্তু তার আগে পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারিতে মনে হয়েছিল প্রবল হিন্দুত্বের আবহ চলছে। আসলে হচ্ছে যে 20 থেকে 22 কোটি মানুষ, নাগরিক এই দেশে আছে যারা কোর সাপোর্টার বিজেপির, এবং তারা যেহেতু নরেন্দ্র মোদী যখন একচ্ছত্র আধিপত্যের মধ্যে ছিলেন, একাধিপত্য যখন চলছিল, তখন ওরা অপরাজেয় যে ব্যাপারটা ছিল তাতে কোর বিজেপি সাপোর্টারদের জোরটা অনেক বেশি ছিল। ফলে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠার অব্যবহিত পরে যখন দেখা গেছে যে প্রচুর পরিমাণ মানুষ অযোধ্যাতে রাম মন্দির দেখতে যাচ্ছে, এদিকে বারাণসী, এদিকে মথুরা, এদিকে আরো কি আছে একটা, ওইটা নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে যে এখানেও আবার মন্দির প্রতিষ্ঠা করতে হবে। তো এই বিষয়গুলি মনে হচ্ছে প্রচুর হাইলাইটেড হচ্ছে। এছাড়া উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত যে অংশটা সমাজের, তাদের মধ্যে যে ব্যাপকতা, মোদির যে জনপ্রিয়তা, এবং তারা যেহেতু সংবাদ মাধ্যমে, মিডিয়াতে অনেক বেশি এরা আসে,
এই জন্য মনে হয়েছে যে মানে প্রচুর আবহ বা প্রচুর তরঙ্গ চলছে মোদির পক্ষে, কিন্তু বাস্তবত সেটা যে চলছে না সেটা কিন্তু পরবর্তী সময় ইলেকশন রেজাল্টের পর বোঝা গেছে। উত্তরপ্রদেশে এটা হয়তো দেখিয়েছে আপনি, উত্তরপ্রদেশে যেটা হয়েছে, এছাড়াও যেটা আছে যে বিভিন্ন যে জাতপাতের অঙ্ক ধরা হয়েছিল যে ধর্ম জাতের ওপরে প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ সমস্ত যে তথাকথিত জাতভিত্তিক যে বিন্যাস ভারতীয় সমাজের, সেটাকে ধর্মের আচ্ছাদনে নিয়ে আসা হয়েছে। কিন্তু বাস্তবত দেখা গেছে এবারের ভোটে যে ধর্মীয় সমীকরণ থেকে জাতপাতের সমীকরণ উত্তরপ্রদেশের ক্ষেত্রে অন্তত অনেক বেশি মানে হাইলাইট, মানে সামনে ফোরফ্রন্টে চলে এসছে। এটাও একটা বড় বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সবচেয়ে বড় অনির হওয়ার মতো যে বিষয়, সেটা হচ্ছে যে ভারতবর্ষের যে শিল্প গোষ্ঠী আছে, কর্পোরেট সেক্টর আছে, তারা কিন্তু মোদির ফেভারেই ছিল, কিন্তু তা সত্ত্বেও যে এই যে এতটা ডিটোরিয়েশন, এটা হচ্ছে একটা মানে আপাত ব্যাখ্যাতীত একটা ব্যাপার যে কেন এরকম হলো। ঠিক সেটা ওকে, আমি আসবো আপনার কাছে আরেকবার। আমরা যদি বিশ্লেষণের দিকে যাই এবং একই জায়গাটাতে স্যার আপনারও আলোকপাত চাইবো। বিজেপির ফলাফল বিশেষ করে আমরা যদি দেখি তাহলে খারাপ হয়েছে, আপনি যেটা বলছিলেন যে প্রত্যাশা মতো হয়নি উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ, আনএক্সপেক্টেড। তাহলে আগের থেকে বিজেপি তাহলে জানতো যে এই রাজ্যগুলোতে এই ধরনের ফলাফল হতে পারে, রাজস্থান বা হরিয়ানা, মহারাষ্ট্রে আপনি অনেকটাই ফল হয়েছে, এগুলো জানতো বিজেপি। কিন্তু অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যায় এই ধরনের ফলাফল বিজেপি করতে পারবে সেটা আশা ছিল না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অন্ধ্রে বিজেপি, দেখুন এইবার থাকে, আমি একটা কথা বলছি, এইবারকার যে বা টোটাল যে জাতীয় নির্বাচন যেটা গেল, জেনারেল ইলেকশন গেল, তার যদি ফিচার লক্ষ্য করে দেখেন তাহলে বেসিক্যালি দেয়ার ওয়াজ বিজেপি চেয়েছিল হয়তো নির্বাচনটাকে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য, জাতীয় ইস্যুতে করবার জন্য। আচ্ছা, ঠিক আছে, কিন্তু অনেক রাজ্যে কিন্তু এটা জাতীয় ইস্যুতে ছিল না, লোকাল ইস্যুতে তারা কনফাইন করেছে। ঠিক আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে ইস্যুগুলো ছিল কি এখন নির্বাচনের আগে, ইস্যু যারা বিরোধীরা বলছিল মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান নেই, এইসব ধরনের ইস্যু ছিল, বেকারত্ব। এবার কিন্তু বিজেপির কাছে কি ইস্যু ছিল? বিজেপি কি বলেছিল? বিকশিত ভারত, উন্নয়নের কথা বলেছিল, মোদির গ্যারান্টির কথা বলেছিল। তো আপনি যদি লক্ষ্য করে দেখুন, কিন্তু ইস্যু যেগুলো বিরোধীরা যেগুলোকে টার্গেট, যেগুলোকে ইস্যু বানছিল, হঠাৎ করে কিন্তু ইস্যু একটা, কিন্তু আমি যেটা বলছিলাম তৃতীয় পর্যায়ের পর থেকে এটা চলে গেছে, যখন কয়েকজন মানে শাসক দলীয় কয়েকজন নেতা যখন নাকি বলতে শুরু করলো 400 কি পার কেন দরকার ওদের, সংবিধান সংশোধন বা সংবিধান বা এই যে রিজার্ভেশন তুলে দেবে ইত্যাদি বিভিন্ন আইন পাস করার জন্য, ইউনিফর্ম সিভিল কোড, তো ইউনিফর্ম সিভিল কোড নিয়েও কিন্তু ততটা কিন্তু লোকজন আলোচিত হয়নি, শঙ্কিত ছিল না। কিন্তু রিজার্ভেশন ওয়াজ বেসিক্যালি এবং সংবিধান চেঞ্জ হবে, এই দুটো ক্রাইটেরিয়া মূলত উত্তরপ্রদেশে একটা বিশালভাবে কাজ করেছে। আচ্ছা, বিশেষ করে আপনি যদি লক্ষ্য করে দেখেন সেখানকার ভোট পার্সেন্টেজটা লক্ষ্য করে দেখেন, তা আপনি দেখবেন যে সেখানে যারা হিন্দু অংশের লোক, গতবার যেখানে নাকি প্রায় বিএসপি যেখানে প্রায় 19% মতো ভোট পেয়েছিল, এবার ওদের ভোট পার্সেন্টেজ হয়ে দাঁড়িয়েছে অনলি 9%। ঠিক আছে, এবং টোটাল এসপি গতবার যা ভোট পেয়েছিল কাছাকাছি ভোট আছে। ঠিক আছে, কংগ্রেসের ভোট ছিল 9%, কিন্তু এডিশনাল যে 9% ভোট আশা করা বলা হচ্ছে এটা শিফট হয়েছে দলিত ভোটটা শিফট হওয়ার ফলে, এবং বিজেপির যে ক্যান্ডিডেট যেটা উনি বলছিলেন নরেন্দ্র মোদী মিথ, ঠিক আছে, এরকম সোশ্যাল মিডিয়ায় শোনা যায় বিজেপির ইউপি থেকে যে লিস্ট দিল্লিতে পাঠিয়েছিল, যে 35 জনের লিস্ট, তার মধ্যে নাকি 5 জনের নাম এসেছে আর 30 জনেরই পরিবর্তিত হয়ে গেছে, যারা নাকি দীর্ঘদিন, যারা 2 টার্ম 3 টার্ম যাবত যারা নাকি এমপি লড়ছিলেন, যারা নাকি ইউতেই যাচ্ছে না, এই ওনাদের কনস্টিটিউয়েন্সিতেই যায় না, ওদেরকে দেওয়া হয়েছে অন দ্য এক্সপেকটেশন যে দে উইল অল গেট পাস। কিন্তু না, বলাতে এমন হচ্ছে যে বিএসপি যদি মাঝখানে না থাকতো তাহলে বিজেপির আসন সংখ্যা আরো কমে যেত, ঠিক আছে। সুতরাং এই যে ভোটটা ট্রান্সফার হয়েছে এবং যে রিজার্ভেশন যেটা একটা ইস্যু, দিস বিকেম এন ইস্যু ইন উত্তরপ্রদেশ। ঠিক আছে, এবং এটাই কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন চতুর্থ এবং পূর্বাঞ্চলে যে রেজাল্ট হয়েছে, যেটা নাকি আপনার এই বারাণসীর সঙ্গে, বারাণসীর আশেপাশে যত সিট আছে মোটামুটি
সবগুলো সিটে কিন্তু বিজেপি হেরে গিয়েছে। হুম। গতবার কিন্তু ওদের এত খারাপ রেজাল্ট ছিল না। আপনি এবার যদি ওইখানকার ভোট পার্সেন্টেজ লক্ষ্য করে দেখেন, বিজেপির ভোট কমেছে ইউপিতে, হুম। ডেফিনেটলি ভোট কমেছে, সেটা 41% এসে দাঁড়িয়েছে। হুম। কংগ্রেসের বা এসপির ভোট 33%, হুম। আর আপনার কংগ্রেসের ভোট 9%, হুম। আর বিএসপির ভোট 9%। এই মিলিয়ে যেহেতু ভোটটা যেহেতু এক জায়গায় পড়েছে, ঠিক আছে, তাই নরেন্দ্র মোদীর মতো লোক বা রাজনাথ সিং এর মতো লোক, রাজনাথ সিং গতবার যেখানে 2.5 লক্ষ ভোটে জিতেছিলেন, এবার 75,000 ভোটে জিতেছেন। হুম। ঠিক প্রধানমন্ত্রী যেখানে নাকি 4.5 লাখ ভোটে জিতেছিলেন, 4 লাখ ভোটে, সেখানে এবার উনি মাত্র 1.5 লক্ষ ভোটে জিতেছে। হুম। তো দিস বিকেম ইস্যুস ছিল, ঠিক আছে। এবং এই যে হঠাৎ করে যে অবস্থা যেটা হয়েছে, এটাকে কিন্তু আমার মনে হয় বিজেপি নেতৃত্ব ট্যাকেল করতে পারেনি। আচ্ছা, হ্যাঁ, আর ওইখানে মানে বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব না ইউপির যারা লোকাল নেতৃত্ব? দেখুন, যারা নির্বাচন কারণ এখানে যোগী এখানে আদিত্যনাথ একটা ফ্যাক্টর, যোগী আদিত্যনাথ একটা এবং factor। এমনও বলা হচ্ছে যে সেই বুলডোজার নীতি মেনে না, নেয়নি না, 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 ইউপিবাসী। এখানে দেখুন আরেকটা শোনা যায়, রাজপুতরা, যে বিজেপি যদি রেজাল্ট আপনি লক্ষ্য করেন, গোরখপুর যে অঞ্চল আছে, হুম। হুম। গোরখপুর অঞ্চলে কিন্তু খারাপ রেজাল্ট হয়নি। হুম। গোরখপুর অঞ্চলে কিন্তু খারাপ রেজাল্ট হয়নি, ঠিক আছে, মানে যোগী আদিত্যনাথের আশপাশে। আশেপাশে ওয়েস্টার্ন ইউপি, ইস্টার্ন ইউপিতে মেসাকার, হুম। ঠিক আছে। তো এখন এই যে উত্তরপ্রদেশটাকে যে দেখতে পারেনি, হুম। আর অখিলেশ যাদব যে কাজটা করেছে, আমি ব্যক্তিগতভাবে, উনি অন্যান্যবার যে পরিমাণে যাদব লোকেদেরকে টিকিট দিয়েছেন, এবার কিন্তু সেরকম দেননি। দেখে দেখে মানে মানে বেসিক্যালি পিছিয়ে পড়া যে অংশের যারা নেতা আছে বা দলের বা গোষ্ঠীর লোকজন আছে, ওদেরকে তুলে এনে ভোট দিয়েছে। এবং যে উনি যেটা বলছিলেন জাত ভিত্তিক ভোটটা, হুম। এই বিভিন্ন জাতির লোকরা কিন্তু ওদের এন মাস ওরা ভোট করার চেষ্টা করেছে, হুম। ঠিক আছে। এই জায়গায় হয়তো বিজেপি হয়তো নিজস্ব ওনাদের হয়তো ইলেকশন অ্যানালাইসিস করবেন, হুম। কিন্তু পত্রপত্রিকায় যেগুলো আমরা দেখি, সে নিরিখে বলছি আর কি আমি। না, এখন কথা হচ্ছে যে ইন্ডিয়া মঞ্চ যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে, হ্যাঁ, যে বিরোধী ভোটগুলো যেন ভাগ না হয়, বিজেপি বিরোধী ভোটগুলো যেন ভাগ না হয়, এখন উত্তরপ্রদেশকে দেখে কি মনে হচ্ছে যে ইন্ডিয়া মঞ্চ সাকসেসফুল? না, না, ইন্ডিয়া মঞ্চ সাকসেসফুল মানে কি, আপনি একটা লক্ষ্য করে দেখুন, এবার রিজনাল পার্টি যেখানে যেখানে, শুধু ইন্ডিয়া মঞ্চ বললে হবে না, আমি এনডিএ কেও বলবো, আপনি যেখানে যেখানে আপনি দেখবেন যে জোটটা স্মুথ ছিল, ফাইন ছিল, টিউনিং ভালো ছিল, সেখানেই কিন্তু ভোট ট্রান্সফার হয়েছে। এবং সেখানে কিন্তু ইন্ডিয়া মঞ্চেও তো আপনি যদি অন্ধ্রা থেকে পাশ করে গিয়েছে, আপনি বিহারে লক্ষ্য করুন, ঠিক আছে, বিহারও তো সেম ছিল, ঠিক আছে, বিহারও সেটা পাশ করেছে। কিন্তু আপনি এসে লক্ষ্য করে দেখুন যে ইন্ডিয়া মঞ্চ মহারাষ্ট্রে দেওয়ার গুড, আপনি ইউএতে লক্ষ্য করে দেখুন, কি জানি কয় উত্তরপ্রদেশে লক্ষ্য করে দেখুন, দিস ওয়াজ ভেরি গুড, ঠিক আছে। এবং আপনি তামিলনাড়ুতে লক্ষ্য করে দেখুন, তামিলনাড়ু যদি আপনি ভোট শেয়ার লক্ষ্য করুন, বিজেপি কুড নট রিড পসিবলি, তামিলনাড়ু ইজ এ গ্লারিং এক্সাম্পল, কারণ ডিএমকে হ্যাজ অনলি 27% ভোটস, ঠিক আছে, এআইডিএমকে 20% ভোটস, বিজেপি গট 11% ভোট, কংগ্রেস 10% ভোট, আরো ছোট ছোট অনেক দলগুলো আছিল, ওদেরকে রিড করতে পারেনি, ঠিক আছে। সুতরাং ওই যে রিডিং যে ব্যাপারটা, ওই যে এনডিএর যে ব্যাপারটা আছে, ওইটাকে আমি এই জন্য বলছি যে রিজনাল পার্টিস গুলোর ইম্পর্টেন্স কিন্তু যেটা মাঝখানে কমে গিয়েছিল, এই নির্বাচনে এসে যেটা বোঝা যাচ্ছে যে রিজনাল পার্টিসকে দূরে সরিয়ে রাখা যাবে না, দে হ্যাভ ডেফিনিট সাম রুল, হ্যাঁ। এবং এই যে বলা হচ্ছিল যে এবারের নির্বাচনে রিজনাল পার্টি হয়তো কোনোভাবে, রিজনাল পার্টির গুরুত্ব কমে আসবে এই নির্বাচনের পর, কিন্তু সেই অর্থে আপনি বলছেন রিজনাল পার্টির গুরুত্ব কোনোভাবে কমছে না। এখন সময় তো খুব বেশি নেই আমাদের অনুষ্ঠানে। লক্ষণীয় বিষয় হচ্ছে অনেক কিছু, যেমন কিছুক্ষণ আগে ব্রহিতবাবু বলছিলেন যে ইন্ডিয়া মঞ্চ এখন তাদের অক্সিজেন পেয়েছে, বা নো ডাউট তারা এখন সেই অক্সিজেন, কংগ্রেসও কি অক্সিজেন পাওয়াটা কিসের জন্য? কংগ্রেস ভালো ফলাফল করেছে তার জন্য, না বিজেপি খারাপ ফলাফল করেছে তার জন্য? এক, দুদিকে দুটো জোট, একটা জোট সরকার চালাবে, একটা জোট ভালো সংখ্যা নিয়ে বিরোধী আসনে বসবে। আগামী দিনে জাতীয় রাজনীতি যদি কোন দিকে যাচ্ছে আমরা দেখি, দুটো জোটের মধ্যে কোন জোটটা শক্তিশালী থাকবে, ঐক্যবদ্ধ থাকবে বলে মনে হয়, এবং থাকতে পারবে কিনা? পরিস্থিতি যেটা আছে, মহারাষ্ট্র এবং হরিয়ানার ইলেকশন সামনে আছে, তো ঝাড়খণ্ডের ইলেকশন আছে, এই তিনটে ইলেকশনের উপর অনেক কিছু নির্ভর করছে। যেমন এই যে শিবসেনা এবং শারদ পাওয়ারের যে জোট, মানে এনসিপি, দুভাগ হয়ে গেছে। তো যদি মহারাষ্ট্রের ইলেকশনের আগে যদি দেখা যায় যে পরিস্থিতি এরকম আছে যে মহাগঠবন্ধন বা মহাবিকাশ আঘাদির পক্ষে পুরো হাওয়াটা আছে, তখন এই সিন্ধে জোট বা
অজিত পাওয়ারের জোট কিন্তু আবার মার্চ করে যাবে। আচ্ছা, পরিস্থিতি এরকম এদিকে আছে। চলে আসবে আবার। এমনিতেই কথা হচ্ছে যে মানে যেটা শোনা যাচ্ছে যে 7 জন যে এমপি আছে তার মধ্যে 5 জন ইতিমধ্যেই যোগাযোগ রাখছে শিবসেনার সঙ্গে, উদ্ধব গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছে। তো এদিকে অজিত পাওয়ারের যে একজন আছে ইনিও আবার শারদ পাওয়ারে ফিরে আসতে চাইছেন, কিন্তু এখনো মানে জাস্ট তো ইলেকশনটা শেষ হলো। এই 4 মাসের মধ্যে যে ইলেকশন হবে হরিয়ানা এবং মহারাষ্ট্রে, এবং সেখানে আপাতভাবে বোঝা যাচ্ছে যে আইএনডিএ জোট সুবিধাজনক অবস্থায় আছে। এখন কি হবে রেজাল্ট এখন আমরা জানি না। যদি এটা আইএনডিএ জোটের পক্ষে যায় তাহলে সেখানে কিন্তু একটা অদল বদল হয়ে যাবে। সেখানে দেখা যাচ্ছে যে তখন কিন্তু এনডিএ জোট দুর্বল হয়ে যাবে। আর যদি সেখানে এনডিএ জোট ভালো ফল করে তাহলে আইএনডিএ জোটের দুর্বল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আইএনডিএ জোটের দুর্বল হওয়ার যতটা সম্ভাবনা আছে তার থেকে এনডিএ জোটের দুর্বল হওয়ার সম্ভাবনা এখনো বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, বর্তমানে দেখা যাচ্ছে বেশি। এবং সেজন্যই কি হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতা 292 আছে, মানে 20টা বেশি আছে, তা সত্ত্বেও কিন্তু ইন্ডিয়া জোট সেভাবে উচ্ছ্বসিত নয়। এনডিএ জোট সেভাবে উচ্ছ্বসিত নয়। আর আইএনডিএ জোট দেখা যাচ্ছে 233 বা 234টা আছে সংখ্যাগতভাবে, তারা কিন্তু অনেক বেশি উজ্জীবিত। প্রচুর লাগবে কিন্তু তারপর তারা উজ্জীবিত। ওই সম্ভাবনার যে অঙ্ক আছে, সম্ভাবনার অঙ্ক কিন্তু আসলে আইএনডিএ জোটের ফেভারে আছে আপাতত। সেজন্য এই উজ্জীবিত ব্যাপারটা। এখানে আগামী কিছুদিনের মধ্যে নির্দল প্রার্থী যারা বা ছোট ছোট একটা দুটো আসন পেয়েছে এরকম বহু দলকে আমরা কি আগামী দিনে এনডিএ শরিক হতে দেখতে পারি? এমনিতে 3 জন তো অ্যাকচুয়ালি মানে কংগ্রেসেরই, পাপ্পু যাদব, তারপর মহারাষ্ট্রের যিনি আছেন বসন্ত দাদা পাটিলের ছেলে, আর একজন আছে। শুধু নির্দল না, না এরা নির্দল আছে, কিন্তু এরা নির্দল অ্যাকচুয়ালি কংগ্রেসেরই, মানে ওই টিকিট পায়নি বলে জোটের ধর্ম পালন করতে গিয়ে ছেড়ে দিতে হয়েছিল বলে ওরা নির্দল হিসেবে দাঁড়িয়ে ছিল, কিন্তু কংগ্রেস তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। এখন আবারও বলছে আমরা কংগ্রেসের সঙ্গেই আছি। ইতিমধ্যে অ্যাকচুয়ালি কংগ্রেস 102 হয়ে গেছে, ওই 3 জন আবার কংগ্রেসই আছে। ফলে মানে সরকারি হিসেব না হলেও বেসরকারিভাবে কংগ্রেস এখন 102। এছাড়াও দেখা যাচ্ছে যে চন্দ্রশেখর আজাদ এরকম যে যারা আছেন তারা অ্যাকচুয়ালি ঘোষিতভাবে এরা বিজেপি বিরোধী, ফলে এনডিএ জোটে যাওয়ার সম্ভাবনা নেই। আর 4 জন যিনি আছেন এই যে রেড্ডি, মানে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর, যেহেতু টিডিপি এনডিএ এর সঙ্গে আছে, ফলে ওয়াইএসআর এর এনডিএ জোটে যাওয়ার সম্ভাবনা নেই। তো ফলে দেখা যাচ্ছে ওইভাবে যদি আমরা হিসেব করি 7-8 জন 16 জন তো আছে সব মিলিয়ে, মানে 2 জোটের বাইরে, তার থেকে 7-8 জন হয়তো এনডিএর দিকে যেতে পারে, কিন্তু বেশিরভাগটাই হয় নিউট্রাল থাকবে অথবা আইএনডিএ জোটের দিকে যাবে, কিন্তু সেটা এখন নয়। এটা হচ্ছে যে মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ড ইলেকশন হওয়ার পরে পরিস্থিতি দেশের কোন দিকে যায় তার উপর নির্ভর করছে। মমতা ব্যানার্জি কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, কেজরিওয়াল কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ঐক্যবদ্ধ থাকতে ইন্ডিয়া? এরা তো অ্যাকচুয়ালি জোটের মধ্যে আবার উপজোট করছে, ঠিক মানে থাকবে কি, মানে কারণ নিজস্ব অস্তিত্ব নিয়ে এরা সবসময় আশঙ্কায় থাকেন। যে জন্য কি হয়েছে, এদিকে আইএনডিএ জোটের মিটিং এর অব্যবহিত পরে অভিষেক ব্যানার্জি অখিলেশ যাদবের সঙ্গে কথা বলেছেন, তারপরে মহারাষ্ট্রে গিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছেন, এইগুলো আছে। মানে জোটের মধ্যে উপজোট করে নিজেদের যে অস্তিত্ব এবং গুরুত্ব সেটা রাখার জন্য চেষ্টা করছে। জাতীয় দল করার তারপরে এরা জোটে থাকবেন। এখন যা পরিস্থিতি আছে, যতই পশ্চিমবঙ্গে সিপিএম ওই কি বলে বিজে মূল তত্ত্ব আনুক না কেন, পরিস্থিতি যা আছে, বর্তমান অঙ্ক যা আছে, এখন তৃণমূল দেখেছে যে বিজেপিকে কোণঠাসা করার মতো একটা অবস্থা তৈরি হয়েছে। কারণ বিজেপি তো প্রতিদ্বন্দ্বী পশ্চিমবঙ্গে, তো মূল প্রতিদ্বন্দ্বী যে তার বিরুদ্ধেই থাকতে হবে না। এখন কথা হচ্ছে যে অনেকেই তো মনে করছেন যে 16 আর 12 ব্যাপারটা, স্যার একটু দেখবেন, 16 আর 12 হচ্ছে জেডিইউ আর টিডিপি মিলে, সে জায়গায় 16, 12, 28, মমতা 29 হোক না, কিন্তু মমতা তো ঘোষিতভাবে আইএনডিএ এর মধ্যে আছে। না, কোনো কারণে যদি এনডিএ থেকে ওখানে থেকে যে কোনো একটা দল স্লিপ করে তাহলে কি মমতার চান্সেস বেড়ে যাবে? এনডিএতে যাওয়ার চান্স এই মুহূর্তে তো মমতা এনডিএতে যাওয়ার চান্স নেই বলে মনে হচ্ছে। ভবিষ্যতে কি হবে সেটা আলাদা বিষয়, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি আছে, বললাম না যে 233টা আসন পেয়েও আইএনডিএ জোট বর্তমানে দেখা যাচ্ছে সুবিধাজনক অবস্থায় আছে। আর 292টা আসন পেয়েও এনডিএ জোট তুলনামূলকভাবে বোঝা যাচ্ছে, যদিও মন্ত্রিসভা তৈরি হয়েছে তবু অস্বস্তিতে আছে। এই বিষয়টা লক্ষণীয়, এবং এটা আগামী দিনে কোন দিকে যায় সেটার জন্য আমাদের 4-5 মাস অপেক্ষা করতে হবে। তবে এটা ঘটনা যে দেশের রাজনীতি, জাতীয় রাজনীতি একটা সন্ধিক্ষণে এসছে, একটা টুইস্ট এসছে, এটা বোঝা যাচ্ছে। এবং নিত্যদিন এখন টুইস্ট হতে পারে, এবং সংবাদ মাধ্যমের জন্য প্রচুর খোরাক আগামী 4 মাসে অপেক্ষা করছে। ওকে স্যার, এই আগামী দিনে কি দেখছেন, কি মনে হচ্ছে? উনার সঙ্গে আমি মানে উনি যে টাইম টেবিলটা বলছেন যে মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড এই 3টে রাজ্যের নির্বাচন যখন হওয়ার পরে হয়তো উনি চান্সেস ভিজুয়ালাইজ করছেন।
তো আপনি যদি একটু মহারাষ্ট্রের দিকে লক্ষ্য করে দেখুন, হুম, শিবসেনার কথা যে বারে বারে বলা হচ্ছে, শিবসেনার যিনি প্রধান, ইউবিটির প্রধান, উনি কিন্তু সেই মিটিং এ যাননি, ইন্ডিয়া মিটিং এ। আচ্ছা, আপনি যদি ভোটের ট্রেন্ডটা লক্ষ্য করে দেখেন, হুম, তো শিবসেনা কিন্তু বিজেপির পরে ভোট পেয়েছে আপনার মহারাষ্ট্রে। হুম, ঠিক আছে, আমি একটা ভেরি ইন্টারেস্টিং একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। সেটা হলো, এনেছি কিনা মোটামুটি ভাবে যেটা এরকম যে শিবসেনা বিজেপি বোধ 26% ভোট পেয়েছে, হুম, এরপরে ইউবিটির ভোট। আচ্ছা, এবং যে শিবসেনা ইউবিটির যে ভোট পার্সেন্টেজ, হুম। সেটা আমি আপনাকে বলছি, শিবসেনা ইউবিটির ভোট পার্সেন্টেজ না, ঠিক আছে, আপনি বলছেন বিজেপির পরে আছে শিবসেনা, ওকে। বিজেপির পরে শিবসেনা আছে। হুম, আপনি লক্ষ্য করে দেখেন, সেখানে ওরা জাতীয় রাজনীতিতে লক্ষ্য করলে দেখা যায় ওরা পেয়েছে 1.48%, আর শিবসেনা শিন্দে গ্রুপ পেয়েছে 1.15%। আচ্ছা, এনসিপি ওদের থেকে অনেক কম ভোট পেয়েছে। হুম, কংগ্রেসেরও ভোট শেয়ার অ্যারাউন্ড 16% ইন মহারাষ্ট্র, হুম, কিন্তু কংগ্রেস র্যাঙ্ক টপ উইথ 13 সিটস। হুম, এবং ওনাদের আবার ওই কয়েকটা আবার উইও আছে, আবার নির্দলও আছে। হুম, হুম, এখন শিবসেনা বেসিক্যালি ওয়াজ দ্য নিউক্লিয়াস অফ বেসিক্যালি দ্য মুভমেন্ট ইন মহারাষ্ট্র। হুম, এই যে মহারাষ্ট্র অস্মিতার কথা যে বলা হয়, হুম, হুম, তো এখন যদি দেখা যায়, যদি আগামী দিনে যখন নাকি মহারাষ্ট্রে যখন নাকি নির্বাচন হবে, হুম। শিবসেনার পজিশনটা কোন জায়গায় থাকবে? ওয়েল উইল লাই মিস্টার উদ্ধব ঠাকরে। উদ্ধব ঠাকরে। সুতরাং মানে ব্যাপারটা যতটা আমরা ক্লোজলি দেখছি, খালি চোখে দেখছি, দেখছি যে ঠিক আছে, এটা সত্যি কথা যে শারদ পাওয়ার কংগ্রেস এবং উদ্ধব ঠাকরের জোটটা শক্তিশালী, বিজেপি এবং এনসিপি, অজিত পাওয়ার এবং শিন্দে গ্রুপ থেকে। হুম। কিন্তু ওইখানে কিন্তু নিজেদের অস্তিত্ব বা নিজেদের উদ্ধব ঠাকরের নিজের অবস্থায় কিন্তু উনি কিন্তু অবস্থানটা পিছনে। ঠিক, নিজেদের ঠিক আছে? অবস্থানটা বিচার করতে গিয়ে এখন সুতরাং জোটের সঙ্গে ওইখানে কতটুকু এখানে এটাও শোনা যায় যে শিবসেনার সঙ্গে শিবসেনা এরকম পরিস্থিতি আসলে তো শিবসেনা ঘুরে আসতে পারে। হুম, ঠিক আছে, কারণ শিবসেনা এবার যে ভোট চেয়েছে, ওরা কিন্তু বেসিক্যালি এগেইনস্ট দ্য ইডিওলজি অফ এই মানে বলছিলাম ঠাকরে সাহেব। হুম, ঠিক আছে, বালা সাহেব ঠাকরে সাহেবের যে ওরা এবার দেখায় যে ওদেরকে মানে ইউবিটি কে কারা ওকে, তাহলে মহারাষ্ট্রের ভোটের দিকে অবশ্যই নজর রাখতে হবে। একটা বিষয় হচ্ছে যে আচ্ছা, আর সেকেন্ডলি আমি আপনাকে বলছি যে আমি বেসিক্যালি মনে করি না এই 3 রাজ্যের নির্বাচন, আমি মনে করি আই এম বেসিক্যালি সিইং আপ টু বিহারের নির্বাচন অবধি আমার মনে হয় এনডিএ ইজ সেফ। আচ্ছা, যদি যদি 5 বছরই চলবে এটা আশা করা হচ্ছে, ঠিক আছে, কিন্তু যদি কিছু দেখা যায় সেটা হলো বিহারের নির্বাচনে। কারণ কি, এখন যা পরিস্থিতি, টিডিপির যে অবস্থা, টিডিপি এখন কিন্তু এরকম অবস্থায় নেই যে বেসিক্যালি ইন্ডিয়া জোটের থেকে উনি এনডিএ জোটে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কারণ একমাত্র জেডিইউ আপনি বলছেন জেডিইউ কিন্তু যেতে পারবে না, জেডিইউ স্লিপ করার পজিশন নেই এখন। কারণ আপনি দেখুন, জেডিইউ যদি ওনাকে যদি দিল্লি যেতে হয়, তাহলে হি হ্যাজ টু অলসো টু এনশিওর বিহারে লালু প্রসাদ যাদবের সাপোর্ট তার থাকবে কিনা। আপনি এবারের রেজাল্ট যদি আপনি লক্ষ্য করে দেখেন, বিহারের লালু প্রসাদ যাদবের দল আরজেডি কটা সিট পেয়েছে? 4টে সিট পেয়েছে। আবার কম্পারেটিভলি এনডিএ জোটটা লক্ষ্য করে দেখুন, দে আর উইথ 36। ঠিক আছে, সুতরাং আগামী নির্বাচনে যে জায়গায় নাকি এখন থেকেই বলছি যে নীতিশের নেতৃত্বে বিহারের ইলেকশন লড়বে, ঠিক আছে, এবং যেহেতু তার দিল্লিও সুরক্ষিত, তার বিহারও সুরক্ষিত, সুতরাং সেই জায়গায় তো আমি কোনো মানে এনডিএ তে টিডিপি এবং বেসিক্যালি নীতিশ কুমারের সরে যাওয়ার কোনো চান্সেস আমি ইদানিং অন্তত দেখছি। যেটা হচ্ছে যে আমি বলতে শেষ বিচারে কিন্তু এনডিএ ক্ষমতায় এসেছে এবং বিজেপি কিন্তু ক্ষমতায় এসেছে, প্রধানমন্ত্রী কিন্তু নরেন্দ্র মোদী হয়েছেন, এবং টেকটিক্যালি পলিটিক্যাল টেকটিক্স সেটা কিন্তু এখনো বলা যায় বিজেপি অন্যদের থেকে অনেক দূরে গিয়ে আছে। ফলে আগামী দিনে যে আইএনডিএ তার কার্যকলাপ চালাবে আর এনডিএ বা বিজেপি চুপচাপ বসে থাকবে, ব্যাপারটা তো এরকম নয়। বিজেপিও তার সক্রিয়তা দেখাবে এবং বিভিন্ন কৌশলের মধ্য দিয়ে কিন্তু আবার নিয়ন্ত্রণটা নিয়ে আসার চেষ্টা করবে। ফলে সেটাও একটা বড় বিষয়। এখন রেজাল্ট যেটা আছে, এখন আগামী 2 মাস হয়তো জল মাপা চলবে, জল মাপামাপি হবে, কিন্তু তারপরে কিন্তু দেখা যাবে যে কিন্তু তার মধ্য দিয়ে বিজেপি কিন্তু আবার পুরো কন্ট্রোলটা নিয়ে আসার চেষ্টা করবে। ইতিমধ্যে মন্ত্রিসভার মধ্যে কিন্তু কন্ট্রোল বিজেপি নিয়ে নিয়েছে, এবং জোটরা যতই কথা বলুক এবং বাইরে থেকে যতই গুজব বা মানে এইসব তৈরি হোক যে খুব প্রচন্ড চাপে রাখবে অন্যান্য জোট সঙ্গীরা বিজেপিকে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে মন্ত্রিসভা যেটা তৈরি হচ্ছে সেখানে কিন্তু বিজেপি এখনই কোনো চাপে আছে সেরকম কিন্তু পরিলক্ষিত হচ্ছে না, সেটাও মাথায় রাখতে হবে।
ওকে, জাতীয় রাজনীতি কোন দিকে যায় সেদিকে অবশ্যই আমরা নজর তো রাখবো এবং সময় সেটা বলবে। তবে আজকের জন্য অসংখ্য ধন্যবাদ, সময় ফুরিয়ে গেছে আমাদের আলোচনা। ধন্যবাদ সঞ্জয় বাবু আপনাকেও, ধন্যবাদ প্রদীপ বাবু আপনাকেও। দর্শক বন্ধুরা, জাতীয় রাজনীতি কোন দিকে যায় সেটা কিন্তু একটা বিরাট বড় এই মুহূর্তের প্রশ্ন এবং আলোচ্য বিষয়। নির্বাচন হয়ে গেছে, ফলাফল ঘোষিত হয়ে গেছে এবং সবকিছু এই মুহূর্তে ক্রিস্টাল ক্লিয়ার। বিজেপি তৃতীয়বারের জন্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠন করেছে, আজ শপথ গ্রহণ হয়ে গেছে। কিন্তু আগামী দিনে দেশ পরিচালনার ক্ষেত্রে বিজেপি কতটুকু চাপে থাকে, শরিক দল বিজেপিকে কতটুকু চাপে রাখে, বা বিরোধী দল কতটুকু প্রতিবাদের সুর একসাথে মিলিতভাবে ফলাও করতে পারে, সেটা সংসদের ভেতরে হোক বা বাইরে হোক, সেটা কিন্তু সবকিছুই কিন্তু দেখার বিষয়। এবং জাতীয় রাজনীতিতে গণতন্ত্রের জন্য সেটা ভালো হলো না খারাপ হলো সেটা আগামী দিনে অবশ্যই মানুষ দেখবে। এই ম্যান্ডেট মানুষ দিয়েছে 240 বিজেপিকে এবং 293 এনডিএ জোটকে, এবং পাশাপাশি 232, 233 ইন্ডিয়া মঞ্চকে, সেটা মানুষই দিয়েছে এবং মানুষ আগামী দিনে দেখবে সেটা দেশের জন্য ভালো হয়েছে না খারাপ। সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো। তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।